আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেশন জোন অনলাইন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি মোহাম্মদ শফিউল ইসলাম, গণিত শিক্ষক। ধারাবাহিক আলোচনা অংশ হিসেবে আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশের বিষয় পরিচয় আলোচনা শুরু করব। প্রথম থেকে তোমরা ধারাবাহিকভাবে আমাদের এই চ্যানেলে এবং ম্যাথ এডুকেশন ফেসবুক পেজে ধারাবাহিকভাবে ক্লাস পেয়ে যাবা। তোমাদের সকল বিষয়ের ইনশাআল্লাহ আমরা সলিউশন নিয়ে আসবো। চলো আলোচনা শুরু করি। দেখো, বাংলাদেশের বিষয় পরিচয় অষ্টম শ্রেণী, এই বই মেলাটা দেখে নাও, তারপর এগুলো ভালোভাবে পড়ে নিবে। চমৎকার বই সংস্করণ, পৃষ্ঠাগুলো অনেক সুন্দর। দেখো তোমাদের এই সূচিপত্র, তোমাদের মোট 3টা অধ্যায় আছে। এই 3টা অধ্যায় থেকে আমরা প্রথম অধ্যায় আলোচনা শুরু করব। প্রত্যেকটা অধ্যায়ের পৃষ্ঠা এবং যুক্তি ব্যাখ্যা সহকারে প্রত্যেকটা প্রশ্ন সমাধান আমরা তোমাদেরকে করে দেবো। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে পেয়ে যাবা, সুন্দর করে দেখবা। এবং রিডিং না পড়লে, এগুলো ভিতর থেকে প্রশ্ন না বুঝলে তোমরা কিন্তু ভালো করতে পারবে না। এই জন্য আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো। চলো আলোচনা শুরু করি। আজকে আমরা প্রথম আলোচনা করব ঔপনিবেশিক যুগ ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে কথা বলবো। এক থেকে 12 পৃষ্ঠা এখানে আছে প্রথম অধ্যায়। তাহলে আমরা প্রথমে শুরু করব প্রথম অধ্যায়। দেখো কি বলছে। আমি যেগুলো মার্ক করতে বলি তোমরা অবশ্যই এগুলো মার্ক করে রাখবা। এগুলো বাড়তে বলি, যেগুলো পরে নিবা। বাংলায় ইউরোপীয় বণিকদের আগমন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে হলেও পরে তারা আমাদের রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয়। এদের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিযোগিতা এগিয়ে যায়। 1757 সালে বাংলা বিহার উড়িয়া নবাব উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে তারা ক্ষমতা দখল করে নেয়। প্রশ্ন আসে, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। কিন্তু খেয়াল রাখবে, চমৎকার প্রশ্ন, এদের মুখস্থ করে রাখবে। তারপরে প্রশ্ন আছে, কত সালে ফরাসি যুদ্ধ সংঘটিত হয়? 1757 সালে। ঠিক আছে। দেখো, বাংলায় ইংরেজদের শাসন চলে 1947 সাল পর্যন্ত। বাংলায় ইংরেজদের শাসন চলে কত? 1947 সাল পর্যন্ত। এভাবে 1757 সালের পরে বাংলায় যে শাসন প্রতিষ্ঠিত হয় সাধারণত আমরা তাকে ঔপনিবেশিক শাসন বলে থাকি। কি 1757 সালের পর থেকে যে বাংলা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তাকে আমরা কি বলি? ঔপনিবেশিক শাসন বলি বা ঔপনিবেশিক শাসন বলে। প্রশ্ন আসতে পারে, ঔপনিবেশিক শাসন কাকে বলে বা ঔপনিবেশিক শাসন কি? 1757 সালের পর থেকে বাংলা যে শাসন প্রতিষ্ঠিত হয় তাকে ঔপনিবেশিক শাসন বলে। 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত ইংরেজ শাসনকে ঔপনিবেশিক যুগ বলি বা বলে। খেয়াল রাখবা। এবারে এই অধ্যায় শেষে আমরা এগুলো দেখতে পারবো, এগুলো আলোচনা করছে, দেখে নিবা। পার্ট 1, বাংলায় ঔপনিবেশিক শাসন। ঔপনিবেশিকরণ একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে অর্থনৈতিক শোষণ লাভের উদ্দেশ্য এক দেশ অন্য দেশকে নিজের দখলে আনে। ঠিক আছে। দখলকৃত দেশটি দখলকারী দেশের উপনিবেশে পরিণত হয়। বাংলা প্রায় 200 বছর এমনভাবে ইংরেজ ঔপনিবেশিক শাসনাধীন ছিল। 1757 সালে ফরাসি যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্যে দিয়ে এই শাসনের সূচনা হয়েছিল, যা নানা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে 1947 সালে শেষ হয়। কীভাবে এই ঔপনিবেশিক শাসনের সূচনা হয়েছিল তা জানার আগে সেই সময় বাংলার রাজনৈতিক অবস্থা কেমন ছিল তা কিছুটা জেনে নেওয়া দরকার। ঠিক আছে। তাহলে ওই যে 1757 সালে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজরা ক্ষমতা নেয়, তারা 1947 সাল পর্যন্ত এই দেশকে প্রায় 200 বছর শাসন করে। আর উপনিবেশ বলা হয় কেন? আমরা এই বাংলারা ওই ইংরেজদের আন্ডারে ছিল বলে এরা উপনিবেশ ছিল। ঠিক আছে, এরকম বলে। তারপর দেখো, বাংলার রাজনৈতিক পটভূমি। ঔপনিবেশিক শাসন পূর্বকাল। প্রাচীনকাল থেকেই বাংলা অঞ্চলে মানব বস্তির কথা জানা যায়। এই অঞ্চলটি বারবারই ছিল ধ্বংসপদে পূর্ণ একটি এলাকা। ফলে ইংরেজ আগমনের অনেক আগে থেকেই এখানে বাইরের বিভিন্ন স্থান থেকে মানুষের আগমন ঘটে থাকে। সকলের আকর্ষণের প্রধান লক্ষ্য ছিল বাংলার অর্থনৈতিক প্রাচুর্য। খ্রিস্টপূর্ব যুগে বহিরাগত আর্য ভাষাভাষী জনগোষ্ঠী বাংলায় প্রবেশ করেছিল। খ্রিস্টপূর্ব 3য় শতকে বাংলার উত্তরাংশ দখল করেন ভারতের মৌর্য সম্রাট অশোক। দেখো, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। খ্রিস্টপূর্ব 3য় শতকে বাংলার
উত্তরাংশ দখল করেন কে? ভারতের মৌর্য সম্রাট অশোক। তা প্রশ্ন আসতে পারে, ভারতের মৌর্য সম্রাট অশোক কত শতকে বাংলার উত্তরাংশ দখল করেন? 3য় শতকে, খ্রিস্টপূর্ব 3য় শতকে বাংলার উত্তরাংশ দখল করেন কে? ভারতের মৌর্য সম্রাট অশোক। সে সময় পুরনগর পুণ্ড্রবর্ধন ভূমি হয় মৌর্যদের প্রদেশ। অশোক বাংলার উত্তরাংশ দখল করে নেয়, তখন ওই যে রাজধানী করা হয়, প্রদেশ করা হয় কোনটাকে? এই যে আমরা যেটাকে বলি পুণ্ড্রনগর, ঠিক আছে। মৌর্যদের পর ভারতে প্রতিষ্ঠিত হয় গুপ্ত সাম্রাজ্য। তাহলে মৌর্যদের পরে আর একটা সাম্রাজ্য আসে, তাদেরকে বলা হয় গুপ্ত সাম্রাজ্য। 4 শতকে উত্তর বাংলা ও দক্ষিণ পূর্ব বাংলার কিছু অংশ গুপ্ত সাম্রাজ্যের অধিকারে আসে। গুপ্তদের পতনের পর 7ম শতকে বাংলার উত্তর ও পশ্চিমাঞ্চলে প্রথম বাঙালি শাসক শশাঙ্ক, বাংলা শাসককে প্রথম বাঙালি শাসককে শশাঙ্ক কর্তৃক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়। পরীক্ষা আসতে পারে যে প্রথম বাঙালি শাসক কে ছিলেন? শশাঙ্ক। একই সময়ে পূর্ব দক্ষিণ পূর্ব বাংলায় বঙ্গ নামে আরেকটি স্বাধীন রাজ্য গড়ে উঠেছিল, বঙ্গ। এটা কিন্তু পরীক্ষা আসে। তার মৃত্যুর পর 100 বছর ধরে বাংলায় অরাজকতা চলতে থাকে, যাকে সংস্কৃত ভাষায় বলা হয় মহোচ্ছন্যায়। এই প্রশ্নটা আসতে পারে, মহোচ্ছন্যায় কি মানে? কি ওই যে এটা অরাজকতার পরিবেশ, যে জামাতো চলছে, যে যাকে পারছে মারছে, খাইছে, নষ্ট করছে, ক্ষতি করছে, মানে এবার কিছু বুঝেছে। মহোচ্ছন্যায়টা প্রশ্ন আছে, তোমরা এটা রিডিং পড়লে জানতে পারবো, এবং যখন আমরা প্রশ্ন আলোচনা করবো তখন তোমাদেরকে এটা বিস্তারিত আরও বলে দিব। এরপর বাঙালিদের দীর্ঘস্থায়ী রাজ্য প্রতিষ্ঠিত হয় 8 শতকের মাঝের পর্বে। প্রায় 400 বছর বাংলাকে শাসন করেন কে? বাঙালি পাল রাজারা। পাল রাজারা বাংলাকে কত বছর শাসন করেন? প্রায় 400 বছর শাসন করেন। পরীক্ষা আসে। পালদের পতনের পর 11 শতকের শেষ দিকে আবার বিদেশি শাসনের অধীনে চলে যায় বাংলা। দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে আসা সেন রাজারা বাংলার সিংহাসন দখল করে নেন। এই যে কর্ণাটক থেকে আসা, কর্ণাটক কোথায়? দক্ষিণ ভারতে একটা কর্ণাটক অঙ্গরাজ্য ছিল, সেখান থেকে সেন রাজারা বাংলায় আসা থাকা সিংহাসন দখল করে নেয়। সেন শাসনের অবসান ঘটে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির হাতে। দেখো এই যে শেষ শাসনের অবসান ঘটে কাদের হাতে? তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির হাতে। প্রশ্ন আসে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কে ছিলেন? তুর্কি সেনাপতি ছিলেন, তার হাতে সেন শাসনের অবসান হয়। তিনি রাজা লক্ষণ সেনকে পরাজিত করেন। তাহলে সেন শাসনের রাজা ছিলেন কি? এই যে সেন শাসন করি আমরা, সেন শাসনের রাজা ছিলেন কে? লক্ষণ সেন। এই যে কি, এই যে সেন শাসনের রাজা কে ছিলেন? লক্ষণ সেন। পরাজিত করে মুসলমান শাসনের সূচনা করেন কে? এই যে মুসলমান শাসন সূচনা করেন তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। সেন শাসনের রাজা লক্ষণ সেনকে পরাজিত করে। 1206 সাল থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার পশ্চিমে নদিয়া ও উত্তর বাংলার কিছুটা অংশ বখতিয়ার খলজি দখলে ছিল। তারপর 1338 সাল পর্যন্ত বাংলা জুড়ে মুসলিম শাসনের বিস্তার ঘটতে থাকে। 1338 সাল জুড়ে। এ সময়ের মধ্যে বাংলার 3টি অংশে দিল্লি সালতানাতের 3টি প্রদেশ বা বিভাগ প্রতিষ্ঠিত হয়। এই সময় কি হয়? দিল্লি সালতানাতের 3টি প্রদেশ বা বিভাগে প্রতিষ্ঠিত হয়। এই বিভাগগুলো উত্তর বাংলায় লখনৌতি, পশ্চিম বাংলায় সাতগাঁও এবং পূর্ব বাংলায় সোনারগাঁও নামে পরিচিত ছিল। 1338 সালে সোনারগাঁয়ের শাসনকর্তা ফখরুদ্দিন মুবারক শাহ দিল্লির সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলার স্বাধীনতা ঘোষণা করেন। কে? দিল্লির সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলার স্বাধীনতা ঘোষণা করেন কে? ফখরুদ্দিন মুবারক শাহ। ফখরুদ্দিন মুবারক শাহ। এভাবে বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা হয়। তবে সমগ্র বাংলার এক বৃহদাংশ অধিকার করে স্বাধীনভাবে রাজত্ব করার মাধ্যমে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন বলে ধারণা করা হয়। যে ইলিয়াস শাহ শাহী বাংলা ও শাহী বাঙ্গালিয়ান উপাধি লাভ করেন বা ধারণ করেন। কে? ইলিয়াস শাহ। এই শাহী বাংলা বলা হয় কাকে? ইলিয়াস শাহকে। শাহী বাঙ্গালিয়ান উপাধি লাভ করেন কে? ইলিয়াস শাহ। পরীক্ষা আসে, ঠিক আছে? তোমরা এই শব্দটা ভালো করে মার্ক করে রাখো এবং পড়ে নেবে। হ্যাঁ,
স্বাধীন সুলতানি আমলের অপর অন্যতম উল্লেখযোগ্য শাসক ছিলেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা এবং বাংলার শিল্প সাহিত্যের বিকাশে তার অবদান অপরিসীম। 1538 সালে অবসান ঘটে বাংলার স্বাধীন সুলতানি শাসনের। তাহলে স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে কত সালে? 1538 সালে। এটা তোমার মুখস্থ করে রাখবা, নোট করে রাখবা, আন্ডারলাইন করে রাখবা। হ্যাঁ, অবশ্য এর আগেই মুঘল শক্তি দিল্লির সিংহাসন দখল করেছিল। মুঘল হুমায়ুন সম্রাটকে মুঘল সম্রাটকে হুমায়ুন কে ছিলেন? মুঘল সম্রাট ছিলেন, খেয়াল রাখবা। 1538 সালে উত্তর বাংলার গৌড় ও লক্ষণিত দখল করলেও বাংলায় তখন মুঘল শাসন প্রতিষ্ঠা করতে পারেননি। এর কারণ এই বিহারের আফগান শাসক শের খান হুমায়ুনকে প্রথমে বাংলা ও পরে ভারত থেকে বিতাড়িত করেন। এ পর্বে বাংলা শাসন ক্ষমতা আফগানদের হাতে চলে যায়। ভারতে মুঘলরা আবার সংগঠিত হয় এবং রাজমহলের যুদ্ধে আফগানদের হারিয়ে দিল্লির সিংহাসন পুনরুদ্ধার করে। খালি একজনের পর একজন ক্ষমতা দখল করে, কিন্তু এবার এগুলো থেকে প্রশ্ন আসে। এরপর সম্রাট আকবরের সময় 1576 সালে পশ্চিম বাংলা ও উত্তর বাংলার অনেকটা অংশ মুঘলদের অধিকারে আসে। বাংলার পূর্বাংশ অর্থাৎ আজকের বাংলাদেশ অংশ সহজে মুঘলরা দখল করতে পারেনি। বারবিয়া নামে পরিচিত পূর্ব বাংলার জমিদাররা একযোগে মুঘল আক্রমণ প্রতিহত করেন। বারবিয়া কারা? মানে আমাদের বাংলা পূর্বাঞ্চল যারা পূর্ব বাংলা পরিচালনা করছেন তাদের একটা অংশকে বলা হয় বারবিয়া। এই বারবিয়া কী প্রশ্ন আসে কিন্তু খেয়াল রাখবা। বারবিয়া শুধু জানিয়ে রাখো বারবিয়া কাদেরকে বলা হয়, মানে পূর্ব বাংলার শাসকদেরকে বারবিয়া বলা হয়। আকবরের সেনাপতি মানসিংহ কয়েকবার চেষ্টা করেও বারবিয়াদের নেতা ঈশা খাঁকে পরাজিত করতে পারেননি। যে প্রশ্ন আসে, বারবিয়াদের নেতার নাম কি? ঈশা খাঁ। বারবিয়াদের নেতা কে ছিলেন? ঈশা খাঁ। ঠিক আছে, খেয়াল রাখবা। সম্রাট জাহাঙ্গীরের আমলে 1610 সালে মুঘল সুবেদার ইসলাম খান চিশতি চূড়ান্তভাবে বারবিয়াদের পরাজিত করে ঢাকা অধিকার করেন। তৎকালীন দিল্লির সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে জাহাঙ্গীরনগর নামকরণ করেন। এই যে প্রশ্ন আসে, ঢাকার পূর্ব নাম কি? জাহাঙ্গীরনগর। প্রশ্ন আসে পরীক্ষায়, ঢাকার পূর্ব নাম কি? জাহাঙ্গীরনগর। খেয়াল করো, এই যে তোকে ঢাকা অধিকার করেন এবং তৎকালীন দিল্লির সম্রাট জাহাঙ্গীর নামকরণ করেন, নাম অনুসারে জাহাঙ্গীরনগর নামকরণ করা হয়। এই জন্য বলা হয় ঢাকার পূর্ব নাম জাহাঙ্গীরনগর। আর ঢাকা প্রথম বাংলাদেশের মানে কি ঢাকা প্রথম নামকরণ কত সালে? এই যে ঢাকা নামকরণ হয় কিন্তু 1610 সালে। খেয়াল করো, এর পরীক্ষা আসে। ঢাকা শব্দ নামকরণ করা 1610 সালে। এভাবে বাংলায় মুঘল অধিকার সম্পন্ন হয়। এই মুঘল শাসন চলে 18 শতকের মাঝামাঝি পর্যন্ত। 1757 সালে পলাশের যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পতনের মধ্যে দিয়ে মুঘল শাসনের চূড়ান্ত অবসান ঘটে। সেই সাথে বাংলার ক্ষমতা দখল করে ইংরেজি শক্তি। আর এভাবেই শুরু হয় ঔপনিবেশিক শক্তির শাসন। ঔপনিবেশিক শাসন বলতে কী বোঝায় ব্যাখ্যা করো। আমরা এই কাজগুলো তোমাদেরকে পরে আলোচনা করে উত্তর সহকারে বুঝিয়ে দিব। এখন আমরা পার্ট 2 নিয়ে কথা বলবো, বাংলায় ইউরোপীয়দের আগমন ও বাণিজ্য বিস্তার। 1494 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা বলে সমুদ্রপথে বাণিজ্য বিস্তারের অন্বেষণে দক্ষিণ ভারতের কালিকট বন্দরে পৌঁছান। এর মধ্যে দিয়ে ভারতবর্ষ বিশ্ব বাণিজ্য বিস্তারের প্রতিযোগিতার ক্ষেত্রে পরিণত হয়। এরূপে বিভিন্ন দেশ ক্রমান্বয়ে এই প্রতিযোগিতায় সামিল হতে থাকে। এই লক্ষ্যে সদরকে একে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটাকে বলে হল্যান্ড। এই যে দেখো এখানে প্রশ্ন আছে, আমি এই যে পর্তুগিজ নাবিক কে? ভাস্কো দা গামা। পানিপথের এই অনেক মানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক কিছু অবদান রাখছে। এই ভাস্কো দা গামা পরিচিত, খেয়াল রাখো, জানতে পারবা। সুন্দর করে তোমাকে বুঝিয়ে দিব। এবার ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইত্যাদি বাণিজ্যিক কোম্পানি প্রতিষ্ঠিত হয়। চিন্তা করছো, এদের অধিকাংশের লক্ষ্য ছিল ভারতবর্ষ। মানে ওরা এগুলো কোম্পানি নাম করে এক একটা কোম্পানি আমাদের দেশের বিভিন্ন অংশ শাসন করবে আর কি। আবার তার মধ্যে বাংলার সিল্ক ও অন্যান্য মিহি কাপড় এবং মশলা তাদের প্রধান আকর্ষণ হয়ে ওঠে। সিল্ক জানো, খুব সূক্ষ্ম তৈরি, মানে সূক্ষ্ম তৈরি, যেটা আমরা বলি মসলিন কাপড়, দামি কাপড়। বিদেশি বাণিকারা এদেশে বণিকেরা এদেশে স্থানীয় শ্রমিকদের খাটিয়ে বড় বড় শিল্পকারখানা স্থাপন করে প্রচুর মুনাফা করতে থাকে। ক্রমে ব্যবসার ক্ষেত্রে পর্তুগিজদের সেই ইংরেজদের ভূমিকা প্রাধান্য পায়। এছাড়া ফরাসি ওলন্দাজ
দিনে মারারাও বাংলায় কারখানা স্থাপন করে ব্যবসা শুরু করে। ফরাসি পর্যটক বার্নিংয়ের 1666 সালে লিখেছেন, ওল্যান্ডরা তাদের কাশিমবাজারের সিল্ক ফ্যাক্টরিতে কখনো কখনো 700 থেকে 800 লোক নিয়োগ করতো, বা অনেক লোক কাজ করতো। ইংরেজ ও অন্যান্য জাতির বণিকেরাও এরকম কারখানা চালাতো। বার্নিংয়ের আরও লিখেছেন, শুধু কাশিমবাজারের বছরে 22,000 বেল সিল্ক উৎপাদিত হতো। এক বছরে বেল মানে এটা একক হিসাব, সুতার ক্ষেত্রে ব্যবহার করা হয়। জব চার্নক নামক জৈনিক ইংরেজ প্রতিনিধি 1690 সালে 1200 টাকার বিনিময়ে কলকাতা, সুলতানি ও গোবিন্দপুর নামে গ্রামগুলো ক্রয় করেন। চিন্তা করছো, জব চার্নক নামক জৈনিক ইংরেজ প্রতিনিধি 1690 সালে মাত্র 1200 টাকার বিনিময়ে কলকাতা, সুলতানিটি, গোবিন্দপুর নামে গ্রামগুলো ক্রয় করেন, যা পরবর্তীকালে কলকাতা নামে পরিচিত হয়। পুরো কলকাতাটা, যেটা আমরা বর্তমানে বলি ভারতের কলকাতা, এটা একসময় বাংলাদেশের স্থানে ছিল। সেইটা 1200 টাকা দিয়ে একজনে কিনে নিয়েছিল, ইংরেজি জৈনিক জব চার্নক। এই সময় কলকাতা, চন্দননগর, চুচুড়া, কাশিমবাজার প্রভৃতি স্থানে ইউরোপীয় বাণিজ্য কেন্দ্রগুলো ফুলে ফেঁপে উঠতে থাকে, আর এদের মাধ্যমে বাংলা থেকে পুঁজিও পাচার হতে থাকে। মানে ব্যবসা করতে দেশে টাকা, মূল টাকা লাভটা হলে যেত তাদের দেশে, ইংরেজরা, মানে ইংল্যান্ডে। বাণিজ্যিক উদ্যোগ এবং কূটকৌশলে পারদর্শী হবার কারণে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্রমশ অন্য ইউরোপীয় কোম্পানিগুলোর তুলনায় প্রতিযোগিতায় এগিয়ে যায় এবং তাদের উপর প্রাধান্য লাভ করে। তারা এখানে কুঠি কারখানা তৈরি ও সৈন্য রেখে ব্যবসার অধিকার পায়। পলাশীর যুদ্ধের আগে এবং মীর কাসিমের আমলে বাংলার প্রচুর সম্পদ ইংল্যান্ডে পাচার হয়। এখানে প্রশ্ন আছে, ভারতবর্ষে যে সকল ইউরোপীয় শক্তির আগমন হয় তার বণিক তালিকা তৈরি করো। কাজ দিয়ে আছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কীভাবে বাণিজ্যিক বিস্তার ঘটে লিখতে বলছে, রিডিং পড়লে লিখতে পারবা। আমরা যদিও কাজগুলো পরবর্তী তোমাদেরকে প্রশ্ন সলভ করে দেব। আজকে আমরা 4 বিষয় আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে পার্ট 5 থেকে পৃষ্ঠা 5 থেকে আলোচনা শুরু করব। তাহলে আজকে পর্যন্ত ভালো থাকো, আর ক্লাস সুন্দর করে দেখো, ভিডিওটা লাইক করবে এবং সুন্দর করে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আমরা তোমাদের জন্য ধারাবাহিকভাবে সকল বিষয়ের ভিডিও আপলোড করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকো। আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।